আমরা সকলেই জন্মগতভাবে অথবা যে কোনোভাবেই হোক ধরে নিয়েছি যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের জনক বা আবিষ্কারক হচ্ছে স্টিফেন হকিং। কিন্তু আমাদের যে ধারণা ভুল সেটা কিছুক্ষণের মধ্যে আমি প্রমাণ করে দেব। আসলে মূলত 1929 সালে বেলজিয়ামের ধর্মপ্রচারক জর্জ এডুয়ার্ড ল্যামেত্র সর্বপ্রথম প্রস্তাব করেন মহাবিস্ফোরণ তত্ত্ব। মূলত স্টিফেন হকিং মহাবিস্ফোরণ তত্ত্বের একটা আধুনিক সংজ্ঞা প্রদান করেছেন, কিন্তু মহাবিস্ফোরণ তত্ত্ব নিয়ে বা এই মহাবিস্ফোরণ নিয়ে এর আগেও অনেক আলোচনা হয়েছে। আমাদের মধ্যে আরও একটা ভ্রান্ত ধারণা আছে যে বিগ ব্যাং তত্ত্ব বলতে মূলত হচ্ছে মহাবিস্ফোরণকে বোঝায়, কিন্তু বিগ ব্যাং তত্ত্ব বলতে মহাবিস্ফোরণকে বোঝায় না। আসলে বিগ ব্যাং তত্ত্ব বোঝায় হচ্ছে মূলত আদিতে মহাবিশ্বের সকল বস্তু কণাগুলো একত্রে মিশেছিল, তা যখন সম্প্রসারিত হয়, আর এই সম্প্রসারিত হওয়াকেই বলা হয় হচ্ছে বিগ ব্যাং। আসুন প্রমাণস্বরূপ এটা দেখে নিই। স্টিফেন হকিং এর কৃষ্ণ গহ্বর এবং শিশু মহাবিশ্ব অন্যান্য রচনায় তিনি তার হচ্ছে মহাবিশ্বের উৎপত্তির যে প্লটে তিনি বলেন যে লিপশিজ এবং খালাতনিকভ যখন এই প্রস্তাবগুলো দিয়েছিলেন তখন আমি ছিলাম একজন গবেষণাকারী ছাত্র। আমি তখন একটি সমস্যা খুঁজছিলাম যা নিয়ে কাজ করে আমি নিজের পিএইচডি থিসিসটা শেষ করতে পারি। আমার আকর্ষণ ছিল বৃহৎ বিস্ফোরণ অনন্যতা হয়েছিল কিনা সেই বিষয়ে, কারণ সেটি ছিল মহাবিশ্বের উৎপত্তি বোঝার পক্ষে বিনিশ্চয়ক। রজার পেনরোজ আর আমি এই সমস্যা এবং অন্যান্য এই ধরনের সমস্যা সমাধানের জন্য নতুন এক কেতা গাণিতিক প্রযুক্তি আবিষ্কার করেছিলাম। আমরা দেখিয়েছিলাম ব্যাপক আপেক্ষবাদ যদি সঠিক হয় তাহলে মহাবিশ্বের যে কোনো যুক্তিসঙ্গত প্রতিরূপেরই শুরু হতে হবে একটা অনন্যতা দিয়ে। এর অর্থ বিজ্ঞান বলতে পারে মহাবিশ্বের একটা অনন্যতা ছিল, কিন্তু কিভাবে মহাবিশ্বের শুরু হওয়ার কথা সেটা বলতে পারে না, সেজন্য দরবার করতে হবে ঈশ্বরের সাথে। এবার আসুন এর আগের কিছু লাইনগুলো পড়া যাক। 1963 সালে ইভজেনি লিপশিজ এবং আইজ্যাক খালাতনিকভ নামে দুজন রুশ বিজ্ঞানী একটি কল্পন উপস্থিত করেন। সেই কল্পনে বৃহৎ বিস্ফোরণের অনন্যতা এড়ানো যেত। তারা বলেছিলেন অসীম ঘনত্বের অবস্থা শুধুমাত্র হতে পারত যদি নীহারিকাগুলি প্রত্যক্ষভাবে পরস্পর থেকে দূরে কিংবা পরস্পরের অভিমুখে চলমান থাকতো। শুধুমাত্র সেই সময় তারা অতীতে এক বিন্দুতে মিলিত হতে পারত, তবে নীহারিকাগুলির সামান্য পশ্চাৎমুখী গতিবেগও থাকতে পারত এবং এর জন্য হয়তো অতীতে মহাবিশ্বের একটি সংকোচন দশার সম্ভাবনা থাকত। এই দশায় নীহারিকাগুলি হয়তো পরস্পরের খুবই কাছে এসেছে, কিন্তু কোনোভাবেই পরস্পরকে আঘাত করা এড়িয়ে গিয়েছে। সেই সময় মহাবিশ্ব অসীম ঘনত্বের অবস্থায় না গিয়ে হয়তো আবার সম্প্রসারিত হয়েছে। তার এই লেখাগুলো থেকে খুব ভালোভাবে বোঝা যায় যে তিনি মূলত এটা আবিষ্কার করেননি। তিনি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যখন তিনি একজন পিএইচডি ছাত্র ছিলেন তখন তিনি এই বিষয়গুলো নিয়ে থিসিস করবেন বলে হচ্ছে ভাবছিলেন। তাহলে আমাদের ধারণাটা কিন্তু আসলেই যুক্তিযুক্ত না। এবার আসা যাক কুরআনের আয়াতে বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে কিছু বলা আছে কিনা। আমি হচ্ছে অনলাইনে ঘাটলাম, অনলাইনে কোয়ারার একটা প্ল্যাটফর্মে আমি কুরআনের কিছু আয়াতের কিছু বক্তব্য দেখলাম, সেগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল অতপ্রতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবুও কি তারা বিশ্বাস করবে না? এবার দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স মানে মহাবিশ্বের শেষ পরিণতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। জামাল নজরুল ইসলামের একটা বই আছে দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, যেটা হচ্ছে সম্ভবত কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় ইনার এই বুকটা। কিন্তু ইনার যে বইটা এটা হচ্ছে ইংরেজিতে ছিল, বাংলাতে সম্ভবত এখন অনুবাদ করা হয়নি। কিন্তু ইনার কিছু অনুবাদ আমি আপনাদের সাথে শেয়ার করব। ওইখান থেকে আমি আর কি স্টাডি করে বিষয়গুলো আর কি আনলাম আর কি। আমাদের এই মহাবিশ্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উন্মুক্ত মহাবিশ্ব আর একটা হচ্ছে বদ্ধ মহাবিশ্ব। মহাবিশ্ব। এখন আপনাদের সাথে আমি আলোচনা করব মুক্ত মহাবিশ্ব নিয়ে। 3 উপায়ে নক্ষত্রের মৃত্যু হতে পারে। একটা হচ্ছে শ্বেত বামন, নিউট্রন নক্ষত্র ও ব্ল্যাক হোল। এই 3 পর্যায়ে নক্ষত্র বড় ব্ল্যাক হোলকে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বা দানবীয় কৃষ্ণ বিবর বলে। মানুষের অনেকেরই ব্ল্যাক হোল নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে, বা ব্ল্যাক হোল জিনিসটা কি আসলে এই জিনিসটা আর কি তারা খুব ভালোভাবে বোঝে না।
আজকে আমি সেই বিষয়টা ক্লিয়ার করব। প্রথমত, এই যে নক্ষত্রের যে বিবর্তনটা, এটা শুরু হয় হচ্ছে নাক্ষত্রিক মেঘ থেকে। এই নাক্ষত্রিক মেঘ প্রথমে যদি ছোট নক্ষত্র হয়, ছোট নক্ষত্রের ক্ষেত্রে সেটা বিবর্তিত হয়ে লোহিত দানবে পরিণত হয়। এবার লোহিত দানব থেকে সেটা কি বলে বিবর্তিত হয়ে সেটা হচ্ছে প্ল্যানেটারি নেবুলাতে পরিণত হয়, এবং প্ল্যানেটারি নেবুলা থেকে শ্বেত বামনে পরিণত হয়। আগেই বলেছিলাম যে নক্ষত্রের যে বিবর্তন, এটা হচ্ছে তিনটা ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে শ্বেত বামন, নিউট্রন নক্ষত্র, আর ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কিন্তু একদম লাস্টে যেটা আছে সেই পর্যায়ে যাচ্ছি। এবার বড় নক্ষত্রের ক্ষেত্রে নাক্ষত্রিক মেঘ থেকে বড় নক্ষত্র যখন বিবর্তিত হয়, এবার বড় নক্ষত্রের থেকে যায় হচ্ছে লোহিত অভিদানবে। এবার লোহিত অভিদানব থেকে সুপারনোভাতে যায়, সুপারনোভা থেকে এবার দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে নিউট্রন নক্ষত্র যায়, হতেও পারে, আবার হচ্ছে ব্ল্যাক হোলও হতে পারে, ওই একদম শেষ পর্যায়ে মানে মৃত অবস্থায় যেটাকে বলে। আর এই সকল তথ্য আমি নিয়েছি হচ্ছে দ্য আল্টিমেট ফেট অফ দ্য ইউনিভার্স বইটির অনুবাদ থেকে। ব্ল্যাক হোলের কনসেপ্ট গুলো আর একটু ক্লিয়ার করা যাক। মৃত নক্ষত্রগুলো অন্যান্য নক্ষত্রের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে গ্যালাক্সি থেকে ছিটকে বের হয়ে যাবে। এই প্রক্রিয়ায় গ্যালাক্সির প্রায় 99% মৃত নক্ষত্র নিক্ষিপ্ত হয়ে বের হয়ে যাবে। 1% মৃত নক্ষত্র মিলে অতি ঘন ও অতি সংকুচিত একটি অবস্থা সৃষ্টি করবে। এই 1% হচ্ছে অবশিষ্ট ছিল। এরপর তারা পরস্পর একত্রিত হয়ে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বা দানবীয় কৃষ্ণ গহ্বর সৃষ্টি করবে। তার মানে কৃষ্ণ গহ্বর হচ্ছে একদম শেষ পর্যায়ের হচ্ছে নক্ষত্রের মানে মৃত অবস্থায় চলে গেলে যেটা হয়, এই অবস্থায় ব্ল্যাক হোল তার আশেপাশের যে গ্রহ নক্ষত্রগুলো আছে ওইগুলোকে তার মধ্যে হচ্ছে মানে এক প্রকার বলতে খেয়ে ফেলে, মানে ভক্ষণ করে ফেলে, বলতে গেলে ভক্ষণ করে হচ্ছে তার মানে কি বলে তার রেঞ্জটা বাড়ায়। এবার আপনাদের সাথে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটাকে যে শব্দটা হচ্ছে বিগ ক্রাচ। হয়তো আপনারা আগে শুনছেন কিনা আমি জানি না, কিন্তু আজকে আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মহাবিশ্বের যে শেষ পরিণতি সেটাকে মূলত বিগ ক্লাচ বলে বা বৃহৎ সংকোচন। বিজ্ঞানী হাবল প্রথম বলেছিলেন যে মহাকাশের যে গ্রহ নক্ষত্রগুলো আছে বা মহাবিশ্ব, মহাকাশ সম্প্রসারিত হচ্ছে। এটা নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই, এটা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। কিন্তু এর পরে যে লজিকটা সেটা হচ্ছে গ্যালাক্সি গুলোর মধ্যে যে দূরত্ব বিদ্যমান তা ধীরে ধীরে দ্বিগুণ পর্যন্ত হয়ে যাবে। মানে আমাদের এই সৌরজগৎ বা বিভিন্ন গ্যালাক্সির মধ্যে যে হচ্ছে দূরত্ব থাকে, এই দূরত্বগুলো ধীরে ধীরে দ্বিগুণ হয়ে যাবে। এই অবস্থা বিরাজ করবে 40 থেকে 50 বিলিয়ন বছরের মধ্যে। এবং একদম পরিশেষে যে বিগ ক্রাচ বা বৃহৎ সংকোচন সর্বশেষ পর্যায়ে, এবার বৃহৎ সংকোচন হয়ে আবার সেই পূর্বের অবস্থার মতো একটা জায়গায় এসে পৌঁছাবে। কিন্তু তারপরে কি হবে সেটা কিন্তু আমি, আপনি বা কোনো মানুষই সেটা বলতে পারবে না, সেটা একমাত্র ওই সৃষ্টিকর্তা বলতে পারবে। প্রায় 90 থেকে 110 বিলিয়ন বছর পর মহাবিশ্বের ঘনত্ব অনেক বেড়ে যাবে, তারপর সংঘটিত হবে বিগ ক্রাচ। এবার একটা নতুন বিষয়ের সাথে পরিচয় করি। হোয়াট ইজ দ্য বিগ বাউন্স ক্লাচ? এই বিগ বাউন্স ক্লাচটা হচ্ছে একটা সাইকেল। এই সাইকেলটা কি হয়, মনে করেন যে ওই যে বিগ ব্যাং হচ্ছে, বিগ ব্যাং এর থেকে আবার সবকিছু হচ্ছে সম্প্রসারিত হয়ে আবার কি হচ্ছে, আবার বিগ ক্রাচে পরিণত হচ্ছে, মানে আবার সংকোচন হচ্ছে। মানে এটা বলতে পারেন একটা সাইকেলের মতো কাজ করছে, যে মানে হচ্ছে শুরু থেকে আবার শেষ হচ্ছে, আবার শেষের থেকে আবার শুরু হচ্ছে। মানে মনে করেন সিনেমার একদম লাস্টের থেকে রিভার্সে যদি আপনি করেন, শেষের থেকে শুরুর থেকে যেভাবে আসে ঠিক সেইভাবে আর কি সিকোয়েন্স গুলো মেনটেন হয়। আশা করি আমার আলোচনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আর যেহেতু আমি সবেমাত্র এসএসসি শেষ করলাম, একটা নতুন বিষয় নিয়ে আর কি জানলাম এবং আপনাদেরকে জানালাম। ভুল ত্রুটি হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভুল ত্রুটিগুলো যদি কোনো ভুল থেকে থাকে কমেন্ট সেকশনে সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন, অথবা আমার ইনবক্সে জানাতে পারেন। এক ভিন্ন ধর্মী অকাল পক্ষ সৃষ্টি স্রষ্টা প্রেমিক বাঙালি কবি।
MD অনিরুদ্ধ।